আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভিনিসিয়াসের চোরা গোলে ব্রাজিলের রাজকীয় জয়। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে সেলেসাওরা। ৩ বছর পর চিরচেরা হলুদ জার্সিতে মাঠে নেইমার। দাপুটে জয়ে বিশ্বকাপের নকআউটে মরক্কো, মেক্সিকো, সুইজারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা হেরেও পরবর্তী রাউন্ডে কানাডা। অপেক্ষায় বসনিয়া, ছিটকে গেছে কাতার ও হাইতি। বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী। ঢাকা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় প্রধানমন্ত্রী। বিএনপি সিপিসি সমঝোতার স্মারক সই। গত ১০০ দিনে হাম উপসর্গে ৬৮৯ জনের মৃত্যু। শুধু শিশুদের টিকা দিয়ে শতভাগ সুরক্ষা সম্ভব নয় অভিমত বিশেষজ্ঞদের। প্রথম ডোজ ৬ মাস বয়সে নামিয়ে আনার প্রস্তাব। এবং ভেনেজুয়েলায় ৭ মাত্রার ২টি শক্তিশালী ভূমিকম্পের আঘাত। রাজধানী কারাকাসে ঘরবাড়ি বিধ্বস্ত সহ দেশটি জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। নিহত ছাড়াতে পারে ১০,০০০। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই আনোয়ার সিমেন্ট শেট বিশ্বকাপ সংবাদ। অবশেষে ৯৮১ দিন অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দর্শক সমর্থকদের পাহাড় সমান প্রত্যাশার কোনো প্রতিদান দিতে পারেননি তিনি। তবে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-০ ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে সি গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল বিশ্বকাপের হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিল। পরাগ আরমানের রিপোর্ট। মুহুর্মুহু আক্রমণ আর সাম্বা ফুটবলের অপরূপ ঐশ্বর্যে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ব্রাজিল। পোস্টার বয় নেইমার অনুপ্রেরণা হয়ে মাঠে নামলেন বটে, তবে গোল পেলেন না। কিন্তু সেলেসাওরা নান্দনিক ফুটবল শৈলীতে মুগ্ধ করে। স্কটল্যান্ডের নরবরের ডিফেন্সের সুযোগে হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ফুটবলাররা আক্রমণের ঝড় তোলেন। শুরুতেই হতচকিত স্কটিশরা। খেলার ৭ মিনিটে স্কটিশ ডিফেন্ডারের ভুলে সোজা বল জালে পাঠান ভিনিসিয়াস জুনিয়র। পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সবকটি ম্যাচে গোল করার রেকর্ড করেন তিনি। হাইড্রেশন ব্রেকের আগে ২২ মিনিটে আরেকটি গোল করেছিলেন ভিনিসিয়াস, কিন্তু স্কটিশ ডিফেন্ডারকে ধাক্কা দেওয়ার অপরাধে ভিএআর প্রযুক্তি তা বাতিল করে দেয়। অবশ্য নিজের দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি ব্রাজিল তারকাকে। প্রথমার্ধের যোগ করার সময়ের ৩য় মিনিটে ব্রুনো গ্রিমার্সের ক্রসে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনি। মায়ামি স্টেডিয়ামে তখন হলুদের বন্যা। ইনজুরি টাইমের শেষ মিনিটে স্কটিশ গোলকিপারের গায়ে মেরে নিশ্চিত গোল মিস করেন ব্রাজিলের তরুণ উইঙ্গার রায়ান। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির দল। দ্বিতীয়ার্ধ জুড়ে ব্রাজিল ভক্তদের অপেক্ষা ছিল নেইমারের মাঠে নামার। তাদের অপেক্ষার মাঝেই খেলার ৬০ মিনিটে ব্যবধান ৩-০ করেন মাতিউস কুনিয়া। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। ৭৬ মিনিটে দর্শক সমর্থকদের প্রতীক্ষার হয় অবসান। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ৯৮১ দিন পর ব্রাজিলের সবচেয়ে বড় তারকা জাতীয় দলের জার্সিতে। কিন্তু দলের পাহাড় সমান প্রত্যাশার প্রতিদান দিতে না পারলেও বাকি দলগুলোর প্রতি সতর্ক বার্তা পৌঁছে দেন ড্রিবল মাস্টার। খেলার শেষ দিকে স্কটিশরা ব্রাজিলের সীমানায় আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপের পেন্টা জয়ীরা। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মরক্কোকে গোল ব্যবধানে পিছনে ফেলে গ্রুপের শীর্ষে থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছে যায় ব্রাজিল। পরাগ আরমান, এটিএন বাংলা।
এদিকে দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপে রানার্স আপ হয়েছে বাফানারা। এই গ্রুপে শতভাগ জয় নিয়ে পরের রাউন্ডে গেছে মেক্সিকো। এদিকে সি গ্রুপে হাইতিকে 4-2 গোলে উড়িয়ে রানার্স আপ হিসেবে রাউন্ড অফ 32-তে উঠেছে মরক্কো। অন্য ম্যাচে স্বাগতিক কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইজারল্যান্ড। তবে হারলেও ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে কানাডা। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। শুরুতে হাইতির বিপক্ষে পিছিয়ে পড়েও মাঠে দাপট দেখায় মরক্কো। হাইতিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল উত্তর আফ্রিকার দেশটি। ব্রাজিলের সঙ্গে ড্রর পর স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে নকআউট পর্ব অনেকটা নিশ্চিত ছিল মরক্কোর। এবার হাইতিকে 4-2 গোলে হারায় তারা। তবে গোল গড়ে পিছিয়ে পড়ে সি গ্রুপের রানার্স আপ হিসেবে শেষ 32-এর টিকিট কাটল তারা। এদিকে রোমাঞ্চকর লড়াই শেষে বি গ্রুপ থেকে বিশ্বকাপের শেষ 32 দলে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড ও কানাডা। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক কানাডাকে 2-1 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য, তবে দ্বিতীয়ার্ধে সুইসদের হয়ে গোল করেন ভার্গাস ও মানজাম্বি। কানাডার পক্ষে একটি গোল পরিশোধ করেন প্রমিস ডেভিড। গ্রুপের অন্য ম্যাচে কাতারকে 3-1 গোলে হারিয়েছে বসনিয়া। তবে এ জয়ের পরও গ্রুপ রানার্স আপ হতে পারেনি বসনিয়া। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে কানাডা। অন্যদিকে 4 পয়েন্ট পাওয়া বসনিয়ার আশা এখন সেরা 8টির তৃতীয় দলের একটি হওয়া। আর মাত্র 1 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার। রায়হান রাসেল, এটেন বাংলা। এবারে অন্য প্রসঙ্গ। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, অর্থনীতিতে অত্যন্ত কঠিন সময় পার করছে বাংলাদেশ। এই অবস্থায় দীর্ঘদিনের বন্ধু চীনের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এগিয়ে আসবে বলেই বিশ্বাস করেন তিনি। বিশেষ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেইজিংয়ের সহায়তা চান প্রধানমন্ত্রী। We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure, and clean energy. As China moves up the ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive, and trusted locations. Bangladesh can be one of those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. দর্শক, প্রধানমন্ত্রীর চীন সফরের খবর রাখছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। বেইজিং থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি। চীনের বেইজিংয়ের রাষ্ট্রীয় সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বেশ ব্যস্ত সময় পার করবেন। দিনভর রয়েছে কর্মসূচি। এর মধ্যে কিন্তু সকালেই বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, মন্ত্রী পর্যায়ের বৈঠক। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়া চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সির চেয়ারম্যানদের সাথে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রপ্তানি আমদানি ব্যাংক, চায়না এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকেলে কিন্তু প্রধানমন্ত্রী, চীনের যিনি প্রধানমন্ত্রী, গ্রেট হলে তার সাথে কিন্তু দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে এই ছিল উল্লেখযোগ্য। চীনের বেইজিং থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:45 বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সমঝোতা স্মারকে সই করেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম
রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। দুটি দল প্রথমবারের মতো কোনো সমঝোতায় সই করল। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়ারের সাথে। এর আগে বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এদিকে সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথেও বৈঠক করেন তারেক রহমান। বেইজিং থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দানিয়াল থেকে হাই স্পিড ট্রেনে বেইজিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে। দেয়া হয় গার্ড অফ অনার। সেখান থেকে সরাসরি বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে রওনা হন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী 4 দিনের সফরে প্রথমে গত সোমবার রাতে দালিয়ান আসেন। সোমবার তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। বেজিংয়ের গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী লি কুয়াং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং পরদিন শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 13টি সমঝোতা স্মারক সহ 17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। উষ্ণ অভ্যর্থনার মধ্যে দিয়ে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিল চীন সরকার। এই সফরে 2টি চুক্তি সহ 17টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। চীন বাংলাদেশের মধ্যে অবকাঠামো, প্রযুক্তি আর উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। প্রধানমন্ত্রীর চীন সফরে বিনিয়োগ, অবকাঠামো, অর্থায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি প্রতিরক্ষা খাতও গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দিল্লির চোখে উপমহাদেশকে দেখার চিরায়ত প্রবণতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসায় সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশের জন্য এটি মোক্ষম সময়। এছাড়া সফরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনের সাথে কেবল চুক্তি স্বাক্ষরই নয়, বাস্তবায়নের দর কষাকষিতেও মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা নিয়ে এখন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে প্রায় 15টি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হচ্ছে। এর আওতায় পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চীনের জন্য আলাদা শিল্প পার্ক স্থাপন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি এবং যোগাযোগ অবকাঠামো গুরুত্ব পেতে পারে। প্রায় $6 বিলিয়ন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনা সহায়তা নিয়েও বেইজিংয়ের সাথে আলোচনা হতে পারে ঢাকার। বিশ্লেষকরা বলছেন, চীন থেকে অর্থনৈতিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারলে এই সফর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা। দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, তারপরে আপনার তিস্তা ব্যারেজ, গঙ্গা ব্যারেজ, এগুলি নিয়ে আলোচনা হবে। চুক্তি হবে কিনা আমরা জানি না। পাওয়ার স্টেশন হয়ে গেছে, সেগুলি তার ক্যাপাসিটি অনুযায়ী উৎপাদনে যেতে পারছে না। ট্রান্সমিশন লাইন এবং গ্রিড লাইনে চীনা অর্থায়ন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদেরকে পিন পয়েন্ট করতে হবে যে কোনটা আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যে ট্রেড ইমব্যালেন্স, সেক্ষেত্রে হয়তো চীন আমাদের কিছু ছাড় দিবে। যে কনসেশনগুলো আমাদের দিবে, সেই কনসেশনগুলো যেন এমন কোনো প্রোডাক্টে হয় না যে প্রোডাক্ট আরও আমাদের চেয়েও কম প্রাইসে চীন উৎপাদন করে। আর আমাদের ক্ষেত্রে প্রস্তাব থাকবে প্রধানত যেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো আমরা আরও কমে খরচে যেন করাতে পারি এবং ইন্টারেস্ট রেটটা যেন কমে আসে। শুধু বিনিয়োগ নয়, প্রধানমন্ত্রীর সফরটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মাত্রাও। তাই আলোচনার টেবিলে প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারেই জোর দেওয়ার পরামর্শ তাঁদের। বিশেষ করে এবার J-10, J-17 এর কথা আসছে, 2 স্কোয়াড্রনের মতো J-10 কিনতে পারি। তো আমার মনে হয় যে এটা খুব একটা ভালো
উদ্যোগ হবে। সিলেট সীমান্ত অথবা আমাদের হিল ট্র্যাক্স অথবা আমাদের কক্সবাজারে সেই সমস্ত এলাকাতে কিন্তু আমাদের আর্মার্ড হেলিকপ্টার অথবা হেলিকপ্টার গানশিপ, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলি নিয়েও কিন্তু আমাদের এখন আলোচনা করার পর্যায়ে চলে আসছে। পশ্চিমা অস্ত্র পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলি শর্ত থাকে। প্রতিবেশী যদি খুব শক্তিশালী হয় তার দিক থেকে আপত্তি থাকে। অস্ত্র বিক্রির ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ইচ্ছা তৃতীয় কোনো দেশেরটা কিন্তু চীন অ্যাকোমোডেট করবে না। যুক্তরাষ্ট্র বোধহয় এখন আর ভারতের চোখ দিয়ে কোনো দেশকে দেখছে না। নীতি নির্ধারকদের জন্য এটা একটা বড় রকমের স্বস্তির জায়গা। চীন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যখনই আমরা স্বার্থগত বিষয়ে কথা বলি এই সকল বড় রাষ্ট্রগুলোর সাথে, তখন কিন্তু দেখা যায় যে কারোর না কারো স্বার্থ নষ্ট হয়। প্রতিবেশী দেশে যেভাবে নিরাপত্তাকে দেখা হয়, তাদের যে সকল নিরাপত্তার ক্ষেত্রে যে সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়, সেটার বিপরীতে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাটাই হলো আমাদের যুক্তিসঙ্গত। কারণ আমরা যদি একই ধরনের অস্ত্র ব্যবহার করি তাহলে তো আমাদের আসলে সামর্থ্য বাড়ে না। সব মিলিয়ে সফরটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের নয়, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল এবং আঞ্চলিক অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গত 100 দিনে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 689 জনের। শুধু শিশুদের টিকা দিয়ে হাম থেকে শতভাগ সুরক্ষা দেওয়া সম্ভব নয় বলে মনে করেন ভাইরোলজিস্ট অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয় 9 মাস বয়সে, কিন্তু এর চেয়েও কম বয়সে হামের উপসর্গে শিশু মৃত্যুর রেকর্ড থাকায় গর্ভধারণের আগে মায়েদের 2 ডোজ টিকা দেওয়ার পরামর্শ তার। তবে গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে শতভাগ শিশুকে টিকার আওতায় নিয়ে আসাই হবে সঠিক সিদ্ধান্ত। সেক্ষেত্রে টিকার প্রথম ডোজ 6 মাস বয়সে নামিয়ে আনার প্রস্তাব তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। 15 মার্চ থেকে প্রতিদিনই হাম ও উপসর্গে কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে। প্রায় 700 শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় কোনো অজুহাতই এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার। এই অভিযোগ বারবার এসেছে সরকারি, বেসরকারি, এমনকি আন্তর্জাতিক সংস্থা থেকে। তাদের মতে ইউনূস সরকারের আমলে টিকা ক্যাম্পেইন নিয়ে গাফিলতির ফল হিসেবে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে গত 3 মাসে। ইপিআই এর তালিকায় থাকা হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয় শিশুর 9 মাস বয়সে, আর দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে। কিন্তু এবার দেখা গেছে 9 মাসের কম বয়সের শিশুরাও হামে আক্রান্ত হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নবজাতকের মৃত্যু হয়েছে হাম উপসর্গে। এই বাস্তবতায় গর্ভধারণের আগে মাকে টিকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। 6 মাসের আগেই যদি হাম হয় তাহলে বোঝা গেল এই বাচ্চারা তাদের মায়ের কাছ থেকে ম্যাটারনাল ইমিউনিটি পায় নাই। অর্থাৎ এই মারা যখন 6 মাস 9 মাস বয়স ছিল সেই সময় ভ্যাকসিন পায় নাই। যারা প্রেগনেন্ট হবে তাদেরকে যদি আমরা এখন ভ্যাকসিন দিই, ফুল কোর্স দুটো ভ্যাকসিন দিলাম, তারপরে ওদেরকে বললাম যে এই ভ্যাকসিন দেওয়ার শেষ হওয়ার পরে 1 মাসের মধ্যে তোমরা প্রেগনেন্ট হবে না, তাহলে এই মাদের যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো ম্যাটারনাল ইমিউনিটি নিয়ে জন্মাবে। দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার বলছেন, টিকার পাশাপাশি আক্রান্তদের আলাদা ইউনিটে রেখে চিকিৎসা দিলে দ্রুতই পরিস্থিতির উত্তরণ সম্ভব। পরপর 2টি টিকা দিতে হয়, অর্থাৎ একটা টিকা দেওয়ার পরে সাধারণত 6 মাস পরে যেহেতু আরেকটা টিকা দেওয়া হয়, কাজেই এই দ্বিতীয় টিকা দেওয়ার পরে আমরা বলতে পারবো যে মোটামুটিভাবে আমরা সিকিউর যে ইমিউনিটি ভালো ডেভেলপ করবে, শিশুরা আক্রান্ত হবে না। টিকার কার্যকারিতা ও ভ্যারিয়েন্ট নিশ্চিতে গত 2 মাস ধরে টিকা দেওয়া শিশুদের মধ্যে কত শতাংশ পুরোপুরি সুস্থ হয়েছে তা জরিপ করার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক। ভেনেজুয়েলায় 7 মাত্রার পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এই ঘটনায় টরুহিলো, কারাবাও, মিরান্ডা ও লা গুইরা রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় একের পর এক ভবন ধসে পড়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কারাকাসের আলতামিরা এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পে রাজধানী কারাকাসের বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো এলাকার চারপাশে সমস্ত ভবন ধসে পড়েছে, সড়কেও ফাটল ধরেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিউসদাদো ক্যাবেলা বলেন, ভূমিকম্পে দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে মূল্যায়নের আরও সময় লাগবে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে।
এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বেআইনি ও আগ্রাসী হামলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল বলে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে ইরান। ইউরোপীয় মিত্ররা তেহরানের উপর মার্কিন ইসরায়েলি হামলায় সক্রিয়ভাবে সাহায্য করেছে বলে ন্যাটোর শীর্ষ প্রধানের এক স্বীকারোক্তির পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইসমাইল বাগেহি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যকে একটি বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি কড়া ভাষায় দাবি করেন যে মার্কিন জোট প্রধানের এই মন্তব্য মূলত ইরানের বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোটের সক্রিয় অপরাধমূলক অংশীদারিত্বের একটি স্পষ্ট এবং অকাট্য স্বীকারোক্তি। ইসমাইল বাঘেই তার বিবৃতিতে ইউরোপের দুটি দেশ ইতালি এবং রোমানিয়ার নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই দুই দেশের প্রশাসনকে অবশ্যই বিশ্ববাসীর সামনে জবাবদিহি করতে হবে। এবারে খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যানচেস্টারের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণে ম্যাচটি টাইগ্রেসদের জন্য বড় পরীক্ষা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ 5 ম্যাচের 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে জুয়াইরিয়া ফেরদৌস এবং দিলারা আক্তার আছেন দারুণ ছন্দে। বরাবরের মতোই ব্যাটিংয়ে মূল ভরসা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের বোলারদের। তবে ডর ভয়হীন ক্রিকেট খেললে ভারতকে চমকে দিতে চান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ভিনিসিয়াসের জোড়া গোলে ব্রাজিলের রাজকীয় জয়। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফের নকআউট পর্বে সেলেসাওরা। 3 বছর পর চিরচেনা হলুদ জার্সিতে মাঠে নেইমার। দাপুটে জয়। বিশ্বকাপের নকআউটে মরক্কো, মেক্সিকো, সুইজারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা হেরেও পরবর্তী রাউন্ডে কানাডা, অপেক্ষায় বসনিয়া। ছিটকে গেল কাতার ও হাইতি। বিশ্বস্ত পরীক্ষিত বন্ধু চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী ঢাকা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় প্রধানমন্ত্রী। বিএনপি সিপিসি সমঝোতা স্মারক সই। গত 100 দিনে হাম উপসর্গে 689 জনের মৃত্যু। শুধু শিশুদের টিকা দিয়ে শতভাগ সুরক্ষা সম্ভব নয়, অভিমত বিশেষজ্ঞদের। প্রথম ডোজ 6 মাস বয়সে নামিয়ে আনার প্রস্তাব। এবং ভেনেজুয়েলায় 7 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্পের আঘাত। রাজধানী কারাকাসে ঘরবাড়ি বিধ্বস্ত সহ দেশটি জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। নিহত ছাড়াতে পারে 110,000। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।